দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলেও তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্প অগ্র অধিকারী লেখা রক্ত পিশাচ। লেখককে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। রক্ত পিশাচ নিয়ে লেখক বলেছেন, লেখক একটি ডায়েরি পেয়েছিলেন তার এক বন্ধুর কাছ থেকে, যার মালিকের নাম ছিল রুদ্রতামন রায়চৌধুরী। পেশায় ওকালতি করলেও তিনি ছিলেন এক ভূত বিশেষজ্ঞ। তার ডায়েরিতে তিনি নানা ভৌতিক অভিযানের বর্ণনা করে গেছেন। ডায়েরিতে তারিখের উল্লেখ থাকলেও সনের কোনো উল্লেখ নেই। এই ডায়েরির প্রথম ঘটনা রক্ত পিশাচ। ঘটনাগুলো কতটা বাস্তব আর কতটা কাল্পনিক তা সম্পূর্ণই শ্রোতাদের বিবেচনার উপর নির্ভরশীল। গল্প পাঠে দীপম, অন্যান্য চরিত্রে চয়ন, দীপম এবং ইমন, শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প রক্ত পিশাচ প্রথম পর্ব। আজ নিকুঞ্জপুর গ্রামে এসে পৌঁছালাম। উঠেছি গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ভবানী বাবুর বাড়িতে। গ্রামটাকে শুধু গ্রাম বলতে কষ্ট হয়, হজপাড়াগা বললেই বোধহয় বেশি উত্তম। গ্রামটা সম্পূর্ণ গাছগাছালিতে ঘেরা একটি গ্রাম। বড় বড় পুকুর রয়েছে, মানুষগুলোর আচার ব্যবহারও একটু বেশি গ্রাম্য। তবে এ কথা মুক্ত কণ্ঠে স্বীকার করছি যে নিকুঞ্জপুর গ্রামের অধিবাসীগণ খুব ভালো এবং অমায়িক। 14ই আগস্ট এখানে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি ব্যস্ততার জন্য। ভবানীবাবু প্রথম একটু রাগ করেছিলেন বটে, তবে এখন বুঝিয়ে বলাতে ভদ্রলোকের রাগটা কমল। ভবানীবাবুর বাড়িটা চমৎকার, জমিদার বাড়ি বললেও কম হয়। দোতলা বিশিষ্ট সুউচ্চ সিংহদ্বার যুক্ত প্রাচীন আমলের শক্ত ও দৃঢ় বাড়ি। সামনের বারান্দাগুলো চওড়া এবং বিশাল। প্রাইমারি স্কুলে চাকরি করলেও ভবানীবাবুর বিশাল সম্পত্তি রয়েছে। ওনার মধ্যে এখনো জমিদারিত্বের আভিজাত্য ভাবটা রয়েছে। ভদ্রলোক বিয়ে করেননি, সারাক্ষণ শুধু বই পড়েন, বইয়ের পোকা যাকে বলে, আর দার্শনিকের মতো কথাবার্তাও বলেন। অনেকটা ধকল সয়ে নিকুঞ্জপুরে এসে পৌঁছালাম। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, লিখতে আর ইচ্ছে হচ্ছে না। আজ এখানেই থাক। 18ই আগস্ট বিকেল 5টা। আমি এখন ভবানীবাবুর দোতলার বাড়িতে একদম দক্ষিণ দিকের বড় ঘরটাতে রয়েছি। ভবানীবাবু আমাকে গতকাল বলেছিলেন, দেখো ঘুরে কোন ঘরটা পছন্দ হয়, যেটা পছন্দ হবে সেটাই আপাতত তোমার। দক্ষিণ দিকের ঘরগুলো আমার কাছে বেশ লাগে। সঙ্গে সঙ্গে ভবানীবাবু এ ঘরে থাকার অনুমতি দিলেন। ভবানীবাবুর ঘরগুলো ব্রিটিশ আমলের কায়দায় সাজানো। এমন বাড়িতে থাকতে পাওয়া বেশ সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, এখন এখানে আসার কারণটা বলি। এই নিকুঞ্জপুর গ্রামে ইদানিং নাকি এক অপ্রাকৃতিক উপদ্রব বেড়েছে, অর্থাৎ রক্ত পিশাচের উৎপাত। প্রায় অনেক দিন ধরে এমন উৎপাত শুরু হয়েছে। বিশেষত রাত্রিবেলায় রক্ত পিশাচ এই গ্রামে হানা দেয়। এখনো পর্যন্ত প্রায় অনেকেই এর শিকারে পরিণত হয়েছে। রক্ত পিশাচ সম্পর্কে অনেক বই পড়েছি। রক্ত পিশাচ ও রক্তচোষা দুটো আলাদা ধরনের জিনিস। রক্তচোষা শুধু মানুষের সব রক্ত শুষে নেয়, আর রক্ত পিশাচ
রক্ত তো খায়ই, সেই সাথে মানুষের মাংসও খায়। রক্তপিশাচ ও রক্তচোষার মধ্যে বিশেষ পার্থক্য হল রক্তচোষা জীবন্ত মানুষের রক্ত খায়, আর রক্তপিশাচ হত্যা করে তারপর রক্ত ও মাংস খায়। তবে একটা সাদৃশ্য আছে, রক্তপিশাচ ও রক্তচোষা মানুষের রূপ ধরে তাদের শিকারকে কাছে টানে। পেশায় ওকালতি করলেও লোকে আমায় ভূত বিশেষজ্ঞ বলে জানে। এই ভূত সম্পর্কে ছোটকাল থেকে আমার দারুণ উৎসাহ। অনেক বই পড়েছি, তাকে জানার জন্য নানান পন্থা অবলম্বন করেছি, দেখেওছি। শ্মশান কবরস্থানে গিয়ে রাতও কাটিয়েছি। আরও যে কত কিছু করেছি তার হিসেব নেই। আজ সকালে গ্রামটা একটু দেখতে বেরিয়েছিলাম ভবানীবাবুর সঙ্গে। দেখলাম গ্রামের লোকজন ভবানীবাবুকে খুব শ্রদ্ধা করেন। শহুরে বাবু, বিশেষ করে কলকাতার লোক বলে আমাকে নিয়েও তাদের উৎসাহের কমতি নেই। গ্রামটা বেশ সুন্দর। আজ সকাল থেকে আকাশটা শরতের আকাশের মতো ছিল। সাদা মেঘ, তার পেছনে নীল আকাশ। এক কথায় পরিবেশটা আজ যৌবনে ভরপুর ছিল। তার মোহময়ী লাবণ্য চঞ্চলতায় ক্ষণিকের জন্য হলেও থমকে গিয়েছিলাম। দূরে উঁচু উঁচু গাছের বন, যেগুলোকে দেখে মনে হয় সবুজে ঘেরা অবনত পাহাড়, যাদের গা থেকে এবড়ো থেবড়ো সবুজ সবুজ নুড়ি বেরিয়ে আছে। কয়েকটা মাটির ঘর দেখলাম, যেগুলো ছিল খুবই মসৃণ। গ্রামের বধূরা সলজ্জ মুখে তাদের গৃহস্থালির কাজ সুশৃঙ্খলভাবে করে যাচ্ছিল। ভবানীবাবু আমাকে একটা বাড়িতে নিয়ে গেলেন, ছোট পাকা বাড়ি। ভবানীবাবু উঠোনে উঠেই হাঁক ছাড়লেন, অঞ্জন, বলি ও অঞ্জন, আছো নাকি? প্রায় সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতর থেকে কালো রোগা লম্বাটে একটা লোক বেরিয়ে এলো। দেখতে রোগা মনে হলেও তাকে বলিষ্ঠ দেখায়। তার চোখের দিকে তাকিয়ে মনে হয় সে চোখের অন্তরালে হাজার হাজার শক্তি জমা হয়ে রয়েছে। ভবানীবাবুকে একটা প্রণাম দিয়ে বলল, আগে মাস্টার বাবু যে, কি সৌভাগ্য! আসুন আসুন, ভেতরে আসুন। অঞ্জন বোধহয় আমাকে তখনও খেয়াল করেনি। খেয়াল করলে নিশ্চয়ই কৌতূহলী কণ্ঠে আমার পরিচয় তখনই জিজ্ঞাসা করত। ভবানীবাবু কাছে এসে বললেন, এই যে বলছি রুদ্রদামন, ও কিন্তু রক্তপিশাচকে দেখেছে। চলো ভেতরে চলো। বাড়ির ভেতরে প্রবেশ করলাম আমরা। ছোট ছোট কয়েকটা ঘর, বেশ পরিপাটি এবং গোছানো। সারা ঘর জুড়ে ভগবানের ছবি রয়েছে। বুঝলাম রক্তপিশাচের ভয়েই এগুলো করা হয়েছে। এবার আমার দিকে অঞ্জনের খেয়াল গেল। ভবানীবাবু আমার পরিচয়টা দিলেন। এই রক্তপিশাচকে ধ্বংস করার জন্যই যে আমার এখানে আসা, কথাটা শুনে অঞ্জনের মুখে যেন গোপনে হাসি ফুটে উঠল। সে বলল, সত্যি ওই শয়তানটাকে শেষ করবেন? দেখুন, আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এরপর অঞ্জনের মুখের থেকে রক্তপিশাচের সামান্য কাহিনী শুনলাম। আসলে প্রথম প্রথম যখন রক্তপিশাচ হানা দিচ্ছিল, গ্রামের কোনো মানুষই তা বুঝতে পারেনি। কয়েকদিন ধরে গ্রামের গৃহপালিত পশুগুলো রক্তশূন্য আর বিকৃত অবস্থায় পাওয়া যাচ্ছিল। গ্রামের মানুষ তখন এটাকে অতটা গুরুত্ব দিতে রাজি হয়নি। শেষমেশ মানুষ যখন খুন হতে শুরু হয়, তখন গ্রামের লোকেদের টনক নড়ে এবং ভবানীবাবু সভাপতিত্বে একটা অস্থায়ী সভা বসায়। সেখানে একটি প্রস্তাবও স্থির হয়। প্রস্তাবে বলা হয় 30 জন সাহসী যুবকদের নিয়ে একটি দল গড়া হবে, যারা গ্রামটিকে ওই অভ্যন্তরীণভাবে পাহারা টাহারা দেবে। তবে অস্ত্র হিসাবে শুধু একটা করে মোটা লাঠি, এই যা। তখন গ্রামের মানুষ ভাবতেও পারেনি যে এটা রক্তপিশাচের কাজ। মনে করেছিল অজানা কোনো জানোয়ার টানোয়ার হবে, হয়তো গ্রামের ভেতর ঢুকে পড়েছে।
সেই পাহারাদারের দল গ্রামে পাহারা দিতে শুরু করে। সারা রাত ধরে পাহারা দিয়ে পরদিন সকালবেলা ওই স্কুলের মাঠে গিয়ে জড়ো হতো। কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল, বুঝলেন। কিছুদিন পর থেকেই হঠাৎ করে দলের সদস্য সংখ্যা একজন একজন করে কমতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তাদের ওই রক্তশূন্য লাশ জঙ্গলে পাওয়া যেত। আচ্ছা, তুমি কি রক্তপিশাচকে দেখেছ? অঞ্জন তখন কাঠের একটি ছোট মোড়ায় জড়সড় হয়ে বসেছিল। তার চোখ দুটো যেন গভীর ভয়ে আচ্ছন্ন। অনেকক্ষণ চুপ করে থেকে তারপর ধীরে ধীরে সে বলল, যখন মাধব ওই রক্তপিশাচের শিকারে পড়ে তখন আমি ওর পাশেই ছিলাম। সেদিন ভরা পূর্ণিমার রাত ছিল। আমি আর মাধব লাঠি হাতেই পাহারা দিচ্ছিলাম। আমাদের সামনেই মাঠ, তারপর বাড়ি, আর তার পিছনে ঘন জঙ্গল। হঠাৎ করে ওই জঙ্গলের ভেতর থেকেই একটা শব্দ ভেসে আসে। শব্দটা না খুব অদ্ভুত ধরনের ছিল, জানেন তো। সেটা আমি নিজের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা দুজনেই শব্দটা শুনতে পেয়েছিলাম। কিছু বলার আগেই মাধব সেই শব্দের উৎস অনুসরণ করে জঙ্গলের ভেতর ঢোকে। মাধব! আর কিছুক্ষণ পরেই শুনতে পেলাম এক গগন বিদারী আর্তনাদ। সেই চিৎকারেই আমার বুকটা ধড়াস করে উঠল। আমি সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতর ঢুকলাম। মাধবকে ডাকতে থাকলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই একটা দৃশ্য দেখলাম। আর দেখলাম মাধব মাটিতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। মাধব! আর তার ঠিক পাশেই একটা কুচকুচে কালো দীর্ঘাকার কিছু মাধবের মাংস ক্ষুধার্ত সিংহের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই ঘটনার পর থেকেই অঞ্জন নিজেকে এক প্রকার গৃহবন্দী করে রেখেছে। এরপর আরও কয়েকটা বাড়িতে নিয়ে গেলেন ভবানীবাবু। সবার মুখে একই কথা। অনেকে ভয়ে তাদের গরু, ছাগল, ভেড়া প্রভৃতিকে নিজের সাথে ঘরের মধ্যেই রেখেছে। সন্ধে হলে কেউ আর বাড়ির বাইরে বের হয় না। তখন একটা মৃতপ্রায় পরিবেশ বিরাজ করে এই গ্রামে। কিন্তু দিনের পরিবেশ এতটাই কোমল হয়ে থাকে যে মনে হয় না এখানে খারাপ কিছু ঘটে যাচ্ছে। এখন বিকেলবেলা, বিছানার উপর বসে ডায়েরি লিখছি। রক্তপিশাচকে ধ্বংস করতে গেলে আমি একা পারবো না, সম্মিলিত শক্তি লাগবে। এই অপমানব সত্যিই খুব শক্তিশালী হয়। সূর্য এখন পৃথিবীর পশ্চিম কোলে ঢলে পড়েছে। তার রক্তিম আভা ঘরে এসে প্রবেশ করছে। ভবানীবাবুর বাড়িটাকে যেন ম্লান দেখাচ্ছে এখন। ভবানীবাবুর কাজের লোক হরিপদ এইমাত্র খবর দিয়ে গেল ভবানীবাবু আমার জন্য ছাদে অপেক্ষা করছেন। কি জানি কিসের জন্য। 18ই আগস্ট, রাত 10:30। সবে রাতের খাবার সেরে নিজের ঘরে এলাম। ভবানীবাবুও তার ঘরে। ভবানীবাবুর ঘরটা দোতলার পূর্ব দিকে। পুরো বাড়িটায় এতগুলো ঘর এখনো পর্যন্ত ঠিক করে গুনে ওঠা হয়নি। যাই হোক, বিকেলবেলায় ভবানীবাবু আমাকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিলেন সূর্যাস্ত দেখার জন্য। তবে এ সূর্যাস্ত ব্যতিক্রমধর্মী। দূরে ঘন সবুজ বনকে দেখে মনে হয় স্থির নিশ্চল এক সবুজ সমুদ্র। তার বুকে তেপান্তরের মাঠ, বিস্তর ফাঁকা জমি। সমুদ্র সৈকতের চেয়ে এখানে সূর্যাস্ত কম কিছু নয়। প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়েই এখানে সূর্য অস্ত যায়। এখানে সন্ধে নামার সঙ্গে সঙ্গেই দারুণ নিস্তব্ধতা নেমে যায়। ভয়ানক নিস্তব্ধতা। মনে হবে যেন অন্য এক নিরিবিলি গ্রহে বাস করছি। ভবানীবাবু তার স্কুলটা আপাতত বন্ধ করে দিয়েছেন, কারণ রক্তপিশাচের উপদ্রবের জন্য অভিভাবকরা তাদের
প্রাণাধিক প্রিয় সন্তানদের এক পাও ঘরের বাইরে বেরোতে দিচ্ছেন না। কালকে গিয়ে ভবানীবাবু স্কুলটা দেখে আসব। আমি জানি আজকে এই রাতেও রক্তপিশাচ শিকার খোঁজার জন্য বের হবে, হয়তো হয়েও গিয়েছে। 19শে আগস্ট, কাল রাতের ঘটনাটা লিখে রাখি। আমি যখন গতকাল রাতে ডায়েরি লেখা বন্ধ করে বিছানায় শুয়ে শুয়ে একখানা ইংরেজি উপন্যাস পড়ছিলাম, তখন হঠাৎই লোডশেডিং হলো। এমন অজপাড়া গায়ে লোডশেডিং অতি সাধারণ ঘটনা। একজন পাহারাদার এসে বলল, বাবু, দরজা জানলা সব বন্ধ করে দিন, ভুলেও বাইরে যাবেন না, সাবধান। এই বলে পায়ের চাপা আওয়াজ তুলে আবার চলে গেল। ভবানীবাবু আমায় এই কথা আগেই বলেছিলেন যে 11টার পর দরজা জানলা সব বন্ধ করে দিতে। ঘরের দরজা বন্ধ থাকলেও জানলাটা বন্ধ করিনি। লোডশেডিং হওয়াতে বাইরের অন্ধকারটা তখন আস্তে আস্তে ঝাপসা হচ্ছে। জানলা দিয়ে ঘরে ঠান্ডা বাতাস ঢুকছে। মনে হলো কৃত্রিম হাওয়ার চেয়ে এই প্রাকৃতিক হাওয়া বেশ নিরীহ। বিছানায় এসে নরম বালিশে মাথা দিলাম। জানলা দিয়ে আকাশটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা টের পাইনি। হঠাৎই ঘুমটা ভাঙল একটা শব্দে, একটা পায়ের আওয়াজ। সে পায়ের আওয়াজটা যেন অশান্ত, বারান্দা ধরে এদিক ওদিক হেঁটে চলেছে। অনেকক্ষণ ধরেই হেঁটে যাওয়া শব্দটা শুনলাম। প্রথম ভেবেছিলাম হয়তো ভবানীবাবু, কিন্তু পরক্ষণেই টের পেলাম ভবানীবাবু এতটা অস্থির নন। মনে একটা দ্বিধা কাজ করছিল। একবার ইচ্ছে হয়েছিল দরজাটা খুলে দেখব কে হাঁটছে, কিন্তু পরক্ষণেই সতর্কবাণীর কথা মনে পড়ল। এই অস্বস্তিকর পায়ের আওয়াজের রহস্যময়তায় সারা রাত ঠিকঠাক ঘুমোতে পারলাম না। সকাল হতে ছুটে গেলাম ভবানীবাবুর কাছে। কথাটা শুনে ভদ্রলোক কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন, তারপর বললেন, দেখো রুদ্রদমন, তুমি যে শব্দটা শুনেছ সেটা আমি কখনোই টের পাইনি। তবে মাঝে মাঝে ঘুম ভাঙলে মনে হয় বাড়ির ছাদের উপর কেউ যেন হাঁটাহাঁটি করছে, কিন্তু কিছুই দেখতে পাইনি কখনো। তা রাতে দরজা জানলা বন্ধ করার এত সতর্কতা কিসের? আসলে গাঁয়ের লোক জোরালোভাবে দাবি করে যে এই রক্তপিশাচ যখন রাতে শিকার খুঁজে পায় না, তখন নাকি বাড়ি বাড়ি গিয়ে ঘোরাফেরা করে। সে নাকি পায়ের শব্দ তুলে ভুতুড়েভাবে হাঁটা চলা করে। যদি কেউ তখন কৌতূহলবশত ঘরের বাইরে বেরোয়, অমনি নাকি সে রক্তপিশাচের কলুষিত থাবায় খুন হয়। খুব সাংঘাতিক ব্যাপার তো। হ্যাঁ, খুবই সাংঘাতিক এবং ভয়ানকও বটে। সকাল 8টায় হালকা খাবার খেয়ে ভবানীবাবুর সাথে বের হলাম। এখনো গ্রামটা পুরো ঘুরে দেখতে বাকি। ভবানীবাবু প্রথমে তার স্কুলটায় নিয়ে গেলেন। একতলা স্কুল, তবে দোতলা করা হবে। কিন্তু রক্তপিশাচের ভয়ে দিনের বেলাও কেউ কাজ করতে চায় না। তাদের ধারণা দিন হোক বা রাত, যে কোনো মুহূর্তেই রক্তপিশাচ হামলা করে। নিজেদের পরিবারের দিকে চেয়ে তারা ঝুঁকি নিতে চায় না। স্কুলের দেওয়ালে নানা আঁকিবুকি আঁকা। বাচ্চাগুলো নিজের খেয়ালে নানা কিছু এঁকে রেখেছে। আঁকা বাঁকা হলেও দেখতে বেশ লাগে, কারণ ওইগুলো শিশুদের শিল্প। তাদের অপোক্ত হাত যা পারে ততটুকুই এঁকে আনন্দ পায়। তবে এসব আঁকিবুকির দিকে নজর দিতে দিতে হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল। ভবানীবাবু কাছেই ছিলেন। ডেকে নিলাম তাকে। ভবানীবাবু,
আঙুল দিয়ে দেখিয়ে বললাম, বলছি এটা কি দেখুন তো। দেওয়ালের এক কোণে একটা মানুষ আঁকা, তবে মানুষের মতো হলেও পুরোপুরি মানুষের মতো নয়। বিকট মুখ সমৃদ্ধ একটা মানব, যার মুখ থেকে বেরিয়ে এসেছে বাঘের মতো দাঁত। চোখের মধ্যে কোনো মণি নেই, চোখটা সম্পূর্ণ কালো। চারপাশে কালো রেখা দিয়ে লম্বা করে তরঙ্গায়িত কিছু আঁকা রয়েছে। বুঝলাম এটা চুল। দাঁতগুলো লাল রং দিয়ে এবড়ো থেবড়ো আঁকা। বলিষ্ঠ হাতে একটা মানুষের মাথা জাতীয় কিছু ধরে আছে, সেটাও লাল রং দিয়ে আঁকা। ভবানীবাবু আমার দিকে তাকিয়ে বললেন, তা তুমি কি রক্তপিশাচ বলতে চাইছো? অনেকটা সেরকমই বলতে পারেন, কারণ বাচ্চারা সাধারণত মানুষ, গাছপালা, সূর্য ইত্যাদি এসব নিয়ে ছবি আঁকে। অন্য অপ্রীতিকর ভাবনা তাদের মাথায় খুব একটা আসে না, যতক্ষণ না সে অপ্রীতিকর কিছু দেখছে। সে তো জানি। অর্থাৎ আপনার ছাত্রছাত্রীদের মধ্যে কেউ এমন প্রাণীকে দেখেছে? সে তো সবই বুঝলাম, কিন্তু রক্তপিশাচ দেখতেই বা কেমন সেটা তো আমরা কেউ জানি না। আপনার কথাও ঠিকই। আচ্ছা, এমনও তো হতে পারে যে কোনো বই বা ম্যাগাজিনে এমন কিছু দেখেছে। ভবানীবাবু আমার কথায় সায় দিলেন, তবুও আমার মনে একটা খটকা লেগেই রইল। এমন চিত্র তো শুধু শুধু আঁকার নয়। স্কুলটা অনেকটা বড় জায়গা নিয়ে আছে, চারপাশে দেওয়াল দেওয়া। স্কুলের পাশেই একটা ছোট মতো ঘর আছে, যেখানে স্কুলের পিয়ন থাকে। সকলে তাকে ভোলা বলে ডাকলেও তার ভালো নাম প্রবীর। মাঝবয়সী, ঝকঝকে তরুণ, গাম্ভীর্য আর রসাত্মক মননে পরিপূর্ণ তার মন। কেমন একটু তেড়াভাবে কথা বলে যেন, যা শুনে আমারও বেশ হাসি পায়। রক্তপিশাচের কথা শুনলে সে হেসে উড়িয়ে দেয়, বলে, হ্যাঁ, আমার জানোয়ারদের না আমি অনেক সাহায্য করেছি, বুঝলেন তো। হ্যাঁ, একদম ছেলে খেলার মতো। একবার আসুক না আমার সামনে, বেটাকে আচ্ছা করে সাহায্য করব। জানি না প্রবীর রক্তপিশাচকে আসলে কি মনে করছে। হয়তো তাকে ছোটোখাটো পশু মনে করছে, হয়তো পরিস্থিতির ঠিকঠাক খবর নেয় না সে। না হলে এমন কাণ্ডগুলো হয়ে যাচ্ছে আর সে এটাকে হেসে উড়িয়ে দিচ্ছে, এ কেমন করে সম্ভব? আজ দুপুর থেকেই আকাশটা মেঘে ঢাকা পড়ে রয়েছে। আকাশের গম্ভীর ঘনঘটার মলিন তন্দ্রায় এই মুহূর্তে মনটা একটু খারাপ হয়ে রয়েছে। আর একজন যে রক্তপিশাচের হিংস্রতায় পড়েছে, কিছুক্ষণ আগে খবরটা এলো। একটা 15-16 বছরের ছেলে, তার বাবা মা ভবানীবাবুর সামনে অনবরত কেঁদে চলেছে। সে এক আছাড়ি পিছাড়ি কান্না। তাদের শোকে আকুল মুখখানা দেখে আমার সহ্য হবে না, তাই উপরের বারান্দায় একটা চেয়ারে বসে রয়েছে। পাঁচিলের বাইরে ছেলেটির মৃতদেহ এনে রাখা হয়েছে। দেখলাম উপরের সাদা কাপড়টায় প্রায় রক্তে লাল হয়ে আছে। 19শে আগস্ট রাত 9:27। ভবানীবাবু বৈঠকখানার চেয়ারে বসে চোখ বুজে আছে। আমি তার পাশে বসে ডায়েরি লিখছি। লোডশেডিং হয়েছে। মোমবাতির বদলে সামনে একটা চার্জারের লাইট জ্বলছে। সেই আলোতেই বসে আছি দুজনে। ভবানীবাবুর মনটা আজ ভালো নেই। যে ছেলেটি মারা গেল তার নাম শীতল, ভবানীবাবুর ছাত্র ছিল। চণ্ডী মন্দিরের পাশেই তাদের বাড়ি। 4 ভাই বোনের মধ্যে সবার ছোট সে। মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মনে হয় শীতলের মৃত্যুর সুখে পরিবেশটা বিষণ্ণগ্রস্ত। বিকেলবেলা যখন নিচে যাই তখন দেখি ভবানীবাবুর সামনে পিছনে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে।
ভবানীবাবুর কাজের লোক হরিপদ সিঁড়িতে চুপচাপ বসেছিল। আমাকে দেখে সে হঠাৎই উঠে দাঁড়ালো। শীতলের মা মেঝেতে বারবার লুটিয়ে পড়ছেন, আর আশেপাশে থাকা স্ত্রীলোকগুলো শীতলের মাকে বারবার তুলে নমনীয়ভাবে সান্ত্বনা দিচ্ছে। শীতলের বাবা এক কোণে বসে তখন কেঁদে চলেছেন, আর ভবানীবাবু একেবারে চুপ। এমন পরিস্থিতিতে আমার মতো লোকের হঠাৎ উদয় দেখে কয়েকজন আমার দিকে তাকালো। আমি সেখান থেকে নেমে সোজা বাইরে গেলাম, লাশটার কাছে গিয়ে দাঁড়ালাম। ইতিমধ্যে এখানে আমার আসার খবর সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, বলছি, চাদরটা কি একবার সরানো যায়? একজন এগিয়ে এসে শীতলের উপর থেকে ধীরে ধীরে রক্তে শুকানো সাদা কাপড়টা সরিয়ে দিল, আর শীতলের লাশটা দেখে ভয়ে আঁতকে উঠেছিলাম। বুক থেকে নাভিদেশ পর্যন্ত মাংস বলে যে জিনিসটা থাকার কথা তা নেই বললেই চলে। বুকের হাড়ের মাংসগুলো ছিঁড়ে খাওয়া হয়েছে। পেটের নাড়ি ভুঁড়ি সমস্ত কিছু এলোমেলো। পাকস্থলী, বৃক্ক কোনো অঙ্গই নেই, এমনকি বুকের হৃৎপিণ্ডও নেই। মাংসহীন জায়গায় তুলো দিয়ে ফুলিয়ে রাখা হয়েছে। তুলোগুলো রক্তে চিপসে গেছে। গলার কণ্ঠনালীও ছিঁড়ে খাওয়া হয়েছে। জিনিসটা ভাবতেই কেমন লাগছে। বীভৎস রকম ছিল শীতলের লাশটা। তখন আকাশে মেঘের ঘনঘটা দেখে লোকজন একটু তাড়া লাগালো তাড়াতাড়ি দাহ করার জন্য। ভবানীবাবু তাদের সাথে শ্মশানে গেলেও আমি বাড়িতেই রয়ে গেলাম। আর বাড়িতে থেকে একটাই জিনিস বারবার ভেবে যাচ্ছিলাম, শীতল যদি রক্ত পিশাচের হাতেই পড়ে তাহলে রক্তশূন্যতা তার দেহে ছিল না কেন? স্পষ্ট দেখেছি কাটা ছেঁড়া জায়গা থেকে রক্ত বের হয়েছিল। শীতলকে কি আদেও রক্ত পিশাচ আক্রমণ করেছিল নাকি অন্য কিছু? তবে শীতলের মৃত্যু কখন হয়েছে সেটা জানতে পারলাম না। একজন বলেছিল লাশটা সকাল 11:30 নাগাদ বাঁশঝাড় থেকে পাওয়া গিয়েছিল। প্রথম লাশটাকে দেখেছে শীতলের মা। ডায়েরি লিখতে গিয়ে মাঝে মাঝে কলমটা আটকে যাচ্ছে, কারণ এই লোডশেডিং আর বৃষ্টির অট্টহাস্যে মনে হচ্ছে কেউ যেন নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছে। খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাট আমার গায়ে এসে পড়ছে। হু হু করে বাতাস ঢুকছে ঘরের ভেতর। ওদিকে রান্নাঘর থেকে দারুণ লোভনীয় গন্ধ আসছে। এতদিন ইন্দু পিসি রান্না করতেন। রক্ত পিশাচের ভয়ে 1 মাস আগেই কাজ ছেড়ে দিয়েছেন তিনি। এখন হরিপদই রান্না করে। আমার থেকে কয়েক বছরের বড় হবে বোধহয়। চমৎকার সব হাতের কাজ, সব কিছুই পারে। এমন সর্বগুণ সম্পন্ন পুরুষ মানুষ খুবই বিরল বর্তমানে। অত শত চিন্তার মধ্যেও মাথা থেকে রক্ত পিশাচ শব্দটা কিছুতেই যাচ্ছে না। তার সম্বন্ধে পোক্ত কোনো সামান্য প্রমাণ বা ইঙ্গিত পেলেই হবে। সেই সূত্র ধরে খুঁজতে খুঁজতে তাকে যে পেয়ে যাব তার বলার রাখে না। হঠাৎই কারো আর্তনাদ শোনা গেল। ভবানীবাবু ধর্মর করে উঠে ব্যস্তভাবে চোখ খুলেছেন এবং সোজা হয়ে বসেছেন। এ কি? এ তো হরিপদর আওয়াজ। চলো তো দেখি কি হলো। আগস্ট সকাল 9:30। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখনো আকাশ মেঘলা হয়ে আছে। মাঝে মাঝে সেই আকাশের মধ্যে থেকে গুরুগম্ভীর ডাক ভেসে আসছে।
সেই ডাকের মধ্যে গতকাল রাতের ঘটনাটা মনে পড়তেই সারা শরীর কেমন যেন রোমাঞ্চিত হচ্ছে বারবার। গতকাল রাতে আমি আর ভবানীবাবু বৈঠকখানায় বসেছিলাম, আর আমি ডায়েরি লিখছিলাম। ঠিক তখনই হরিপদর আর্তনাদ ভেসে এসেছিল। ডায়েরি কলম সব ফেলে রান্নাঘরের দিকে ছুটে গেলাম। বড় মোমবাতির আলোতে হরিপদ রান্না করছিল। আমরা যখন পৌঁছাই দেখি হরিপদ মেঝেতে ভয়ার্ত কণ্ঠে গোঙাচ্ছে, আর তার সামনে একটা বিকট মূর্তি দণ্ডায়মান। উচ্চতায় বোধহয় 7-8 ফুট হবে। চওড়া দেহে দীর্ঘ লোমগুলো বোঝা যাচ্ছে। তার চোখ দুটো ঠিক বিড়ালের মতো। একটা লাল চোখের ভেতর সরু লম্বা মণি। সেই চোখের ভেতরে অনবরত ভয়ঙ্কর হিংস্রতার আগুন চলছে। সেই চোখ দুটো দেখে ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। সেই দীর্ঘ লোমশ প্রাণীটির হাতের ধাক্কায় মোমবাতি উপুর হয়ে মেঝেতে পড়ে নিভে গেল। ভবানীবাবু আর আমি কোনো মতে হরিপদকে টেনে রান্নাঘরের বাইরে নিয়ে আসি। ইতিমধ্যে হরিপদ জ্ঞান হারিয়েছে, আর ততক্ষণে রান্নাঘর থেকে লোভনীয় গন্ধটা বিশ্রী পোড়া গন্ধে পরিণত হয়েছে। আমি পকেট থেকে ফোন বের করে তার আলোটা জ্বালিয়ে রান্নাঘরে ঢুকে একগুচ্ছ পোড়া ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। ওদিকে ততক্ষণে ভবানীবাবুর অন্যান্য কাজের লোক ভোলা এবং ভজন ছুটে এসেছে। তারা হরিপদকে একটা ঘরে নিয়ে গিয়ে সেবা করতে লাগলো। ভবানীবাবু তখন ব্যস্ত হয়ে এগিয়ে এসে বললেন, তা বলছি, কি বুঝলে? দেওয়ালের অনেক জায়গাতেই তীক্ষ্ণ নখের দাগ। তবে যেটা ভাবছি সেটাই যদি হয়ে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে পালালো কেমন করে? আমরা তো এখানেই ছিলাম। প্রায় 15 মিনিট পর হরিপদর জ্ঞান ফিরল। বাইরে তখন বৃষ্টি পড়ছে। জ্ঞান ফিরতেই হরিপদ ঘোরের মধ্যে বিড়বিড় করে বলল, বাবু, আমি আমি কোথায়? ঘরে এত অন্ধকার কেন? ভবানীবাবু হরিপদর মাথায় হাত রেখে বললেন, হরিপদ, ওঠো। এই তো সবাই রয়েছি আমরা। ঘরে কোনো অন্ধকার নেই, দেখো আলো রয়েছে চারপাশে। ওঠো ওঠো, চোখ খুলে দেখো। আমি একপাশে দাঁড়িয়েছিলাম। ভোলা হরিপদর মুখে কয়েকবার জলের ছেটে দিল। হরিপদর মুখ দেখেই বোঝা যায় যে সে সত্যিই খুব ভয় পেয়েছে, এবং তার মুখে ভয়ের ছাপ সুস্পষ্ট। বিছানায় অলসভাবে পড়ে রয়েছে সে। বলছি ভবানীবাবু, আজকের রাতটা হরিপদ বিশ্রামই থাকুক। এমন আকস্মিক ভয়ে বোধহয় তার মস্তিষ্কে আঘাত লেগেছে। হরিপদের বাম হাতে 3টে গভীর ক্ষত দেখলাম। চোখ বুঝেই বলা যায় সেগুলো সেই প্রাণীটির ওরফে রক্ত পিশাচের কাজ। আমি নিশ্চিত রক্ত পিশাচি এসেছিল, কারণ বাম হাতের ক্ষতের উপরে ছোট 2টো বিন্দুর মতো গোল দাগ। তবে দাগগুলো অসমান, অর্থাৎ রক্ত পিশাচ রক্ত খাওয়ার উদ্দেশ্যে হরিপদর বাম হাতে দাঁত বসাতে যাওয়ার সময় হরিপদ হাত সমেত নিজেকে সরিয়ে নিয়েছিল, আর রক্ত পিশাচ তখনই নখ দিয়ে ক্ষিপ্তভাবে তার হাতে আঘাত করে। ডাক্তারকে ফোন করে লাভ নেই, কারণ এখানে সন্ধ্যের পর সব চলাফেরা একেবারেই বন্ধ। যা কিছুই হোক না কেন, ঘর থেকে এক পাও কেউ বের হবে না। বৈঠকখানায় ফিরে এ ঘটনা নিয়ে ভবানীবাবুর সাথে বিস্তর কথাবার্তা বললাম। ভদ্রলোক মানতে রাজি নন যে এমন অবেলায় এসে রক্তপিশাচ হামলা করে গেছে। আমিও মানতে রাজি নই। রক্তপিশাচ ছাড়া এটা অন্য কারোরও কাজ হতে পারে। ভবানীবাবু কোনো মতেই প্রচার করতে চান না তার বাড়িতে রক্তপিশাচের চোখ পড়েছে। রাতের বেলায় ঘুমানোর সময় এক অজানা আতঙ্ক আমায় গ্রাস করছিল।
যখনই ঘুমিয়ে যাই অমনি স্বপ্ন দেখি একটা আজব প্রাণী আমার দিকে তেড়ে আসছে। কি ভীষণ আকৃতি তার মুখমণ্ডল, চোখ দুটো ঠিক সেই রকমই হিংস্র, পাখের মতো হলুদ দাঁতগুলো বের করে হাসছে সে। সকালে বিছানা ত্যাগ করতে করতে প্রায় 8টা বেজে গেল। পরিবেশ একেবারেই মেঘলা। ঘুম থেকে উঠেই প্রথমে গেলাম হরিপদর কাছে। সে এখন শান্তভাবে বিছানায় উঠে বসেছে। গতকাল রাতের আতঙ্কময় ভাবটা এখনো তার মুখে লেগে আছে। আমি তার পাশে এসে বসলাম। হরিপদ আমার দিকে মুখ তুলে তাকালো। তাকে বললাম, হরিপদ, এখন কেমন আছো? হ্যাঁ বাবু, এখন ঠিকই আছে। বেশ বেশ। তা কি হয়েছিল কাল তোমার সাথে? আমার প্রশ্নটা শুনে সে খানিকক্ষণ চুপ করে থাকলো। তারপর সে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, বাবু, আমি তখন রান্নার কড়াইতে মশলা দিছিলাম, তখন হঠাৎ করে একটা শব্দ শুনতে পাইলাম। শব্দটা মনে হয় বাইরে থেকেই আসছিল। কেমন একটা ধূপধাপ করে শব্দ হচ্ছিল। প্রথম শব্দটারে তেমন গুরুত্ব দিই নাই, ভাবলাম হাওয়ার জোরে কোনো কিছু পড়েছে হয়তো। কিন্তু তারপরেই মনে পড়লো এমন কিছু পড়ার মতো তো জিনিস নাই। এদিকে এদিকে শব্দটা হয়েই যাচ্ছিল। এবার কি মনে হইতে জানলা দিয়ে বাইরে উকি মারলাম, তখন জমাজম বৃষ্টি হইতেছে। রান্নাঘর থেকে বাতি যতটুকু বাইরে গিয়েছিল ততটুকুর মধ্যেই কালো অন্ধকার, আর মাঝে মধ্যে বৃষ্টির জলকণা ছাইরা কিছুই দেখতে পাইলাম না। হঠাৎ করে মনে হলো আমার চারপাশে একটা আস্তি গন্ধ ছাইতেছে। অনেকক্ষণ ধরে গন্ধটা নাকে আসছিল। তারপর মনে হইল কেউ যেন আমাকে দেখতেছে। রান্নার এক ফাঁকে ঘরের কোণের ঘন অন্ধকারে চোখ পড়ল। মনে হচ্ছিল কিছু যেন জ্বলতাছে আর নিভতাছে। একটু ভালো কইরা সেই দিকে তাকালাম। দেখলাম একটা বিলাইয়ের মতো চোখ, আকারে কিছুটা বড়। তারপর সেই চোখটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। দেখি এক দানবের মতো কিছু আমার দিকে এগাইতেছিল। তার দেহের বড় বড় লোমগুলো এলোমেলোভাবে ঝুলছিল, কিন্তু তার মুখটা আমি দেখতে পাই নাই। হঠাৎ করে সে আমার দিকে তেড়ে আসতেছিল। তারপর সবই তো বুঝলাম হরিপদ, তবে তোমার কি মনে হয় সেটা কি রক্ত পিশাচ ছিল? তাই তো মনে হয় বাবু, কিন্তু রক্ত পিশাচ তো যখন তখন বের হয় নাই। সে তো গভীর রাতে বের হয়। না না, এটা তোমাদের ভুল ধারণা। অন্ধকার হলেই রক্ত পিশাচ বের হয়, শুধু রক্ত চোষা গভীর রাতে বের হয়, রক্ত পিশাচ নয়। কিন্তু বাবু, সেই গতকাল আমারই ধরতে গেল কেন? সেটাই তো খুঁজে বের করতে হবে হরিপদ। তবে আর একটাও প্রশ্ন রয়েছে, রক্ত পিশাচ ঘরে ঢুকলো কিভাবে, আবার চোখের নিমেষে বেরোলোই বা কিভাবে? আমার কথাটা শুনে হরিপদ চোখ বুঝল। আমি চুপ করে একটা চেয়ারে বসে বাইরের দিকে তাকিয়ে ব্যাপারটা ভাবতে লাগলাম। তবে কিছুতেই ঘটনার গভীরে প্রবেশ করতে পারছি না। একটা অতল প্রাচীর যেন দুর্গের মতো আমার চিন্তাকে বারবার বাধা দিচ্ছে। প্রায় 10টা বাজতে গেল। আমি এখনো হরিপদর কাছেই বসে আছি, কিন্তু ভবানীবাবুর দেখা নেই। তিনি তো কখনোই এত বেলা করে ওঠেন না। আমি ভোলাকে ডেকে বললাম, ভোলা,
বলছি দেখো তো গিয়ে ভবানীবাবু কি করছেন। 27 আগস্ট। কোনো মতে যে বেঁচে আছি এই ঢের। প্রাণটা যেন একেবারে বাঘের মুখ থেকে ছিনিয়ে এনেছি। গত 6 দিনের ঘটনাগুলো বিস্তারিতভাবে বলতে গেলে পুরো একটা বড় গল্প হয়ে যাবে। ঘটনাগুলো গুছিয়ে লেখার চেষ্টা করছি। সেদিন ভোলাকে পাঠিয়েছিলাম ভবানী বাবুর খোঁজ নেওয়ার জন্য। অনেক বেলা হয়ে গেলেও এখনো তিনি আসেননি। 1 মিনিটের মধ্যে ভোলা আবার ফিরে এসে বলল তার মনিব ঘরে নেই। আমি উপরে উঠতে যাব অমনি হরিপদর কণ্ঠ পেলাম। ম্লান কণ্ঠে সে বলল, বাবু, আপনি আসার আগে বাবু আমার খোঁজ নিয়ে গেছিলেন। কখন এসেছিলেন? এই তো আপনার আসার কতক্ষণ আগেই আমার শরীরের খবর টবর নিয়ে তারপর বাইর হলেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বিশ্রাম নাও। এই বলে ঘর থেকে বেরিয়ে পাশে তাকাতেই দেখলাম বাঁদিকে একটা দরজা আছে, যেটা দিয়ে সদর দরজার উল্টো দিকে বাইরে বের হওয়া যায়। আর তার রাস্তাটা গেছে রান্নাঘরের পাশ দিয়ে। সেটা এখন খোলা। ছোট ছোট সবুজ ঘাস চোখে পড়ছে। সেই দরজার কাছে গিয়ে বাইরের দিকে উঁকি মারলাম। দেখলাম ভবানীবাবু উপুর হয়ে মাটিতে কি যেন একটা খুব সাবধানে দেখছেন। ঝোপঝাড় সরিয়ে সরিয়ে মাটিটাকে সুন্দরভাবে পরখ করে নিচ্ছেন। ভবানীবাবু অতি দ্রুত মুখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আরে রুদ্রদমন যে, এসো এসো। এমন একটা জিনিস যেটা দেখলে খুবই চমকে উঠবে, এসো। দরজা ঠেলে ভবানীবাবুর কাছে যেতেই তিনি ডান হাতের তর্জনী দিয়ে মাটির দিকে নির্দেশ করলেন। ভবানীবাবু ঠিকই বলেছিলেন, চমকে উঠবে। শুধু চমকে উঠেছি তা নয়, ভয়ানক চমকে উঠেছি। আর কিছুই নয়, শুধু পায়ের ছাপ। কোনো সাধারণ মানুষ বা পশু পাখির পায়ের ছাপ নয়, সম্পূর্ণ নতুন ধরনের পায়ের ছাপ, যেটা আমি কখনোই দেখিনি। প্রায় 1 ফুট লম্বা পাটা, একক নয় দ্বিভাগে বিভক্ত। আমাদের যেমন একটি পায়ে 5 আঙুল সহ একটি পাতা থাকে, কিন্তু এই পায়ের ছাপে একটা পায়ের 2টো পাতা, যেটা গোড়ালিতে গিয়ে মিলিত হয়েছে। যার একটা পায়ের 4টে অত্যন্ত সরু সরু লম্বাটে আঙুল। পায়ের ছাপটা শুরু হয়েছে রান্নাঘরের জানলা থেকে। বর্ষার বৃষ্টির ফলে মাটি নরম হওয়ার জন্যই এ পা মাটির বুকে নিজের অজান্তেই স্বাক্ষর দিতে বাধ্য হয়েছে। আর এ পায়ের ছাপটা যে রক্ত পিশাচেরই তা সহজেই বলা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই পায়ের ছাপটা দ্রুত বিবর্তিত হয়ে মানব পদে রূপান্তরিত হয়েছে, যার আকার ধীরে ধীরে ছোট হয়েছে। সে পায়ের ছাপ রান্নাঘরের জানলার সামনে দিয়ে সোজা গিয়েছে। ভবানীবাবু চলুন তো, এটাকে অনুসরণ করি। চলো। আকাশে মেঘের স্তর জমা হচ্ছে। বর্ষার আগমনের বার্তা বোধহয় সকল কোণায় পৌঁছে গেছে। এই আবহের মধ্যে আমরা দুজন প্রায় 8 কিলোমিটার হেঁটে ফেলেছি। পায়ের ছাপটি শেষ হয় একটি জঙ্গলের সামনে। ইস, জঙ্গলটা না পড়লে নিশ্চয়ই শয়তানটা আজই হদিশ পেয়ে যেতাম। না ভবানীবাবু, যতটা সোজা ভাবছেন ততটা একেবারেই নয়। এতক্ষণ পায়ের ছাপটা খুব ভালো করে দেখে আসছিলাম। 1 ফুট থেকে ছোট হতে হতে আমার পা থেকে কিছুটা ছোট, অর্থাৎ ভবানীবাবুর পায়ের সমান। আমরা সে জায়গা ত্যাগ করে বাড়ি ফিরলাম। নিজের ঘরে বসে ব্যাপারটা ভাবতে লাগলাম। এটা তো প্রমাণিত হয়ে গেল যে রক্তপিশাচ এখন মানুষের রূপ ধরে রয়েছে।
তবে এটা জানতে হবে সে কি লোকালয়ে আছে নাকি কোনো নির্জন স্থানে। আবার হয়তো এমনও হতে পারে তার মানুষের রূপের সাথে আমার সাক্ষাৎ ঘটেছে। আরও গভীরে প্রবেশ করতে হবে। যত গভীরে প্রবেশ করব তত এর রহস্য জানব। সেদিন দুপুরে সবে স্নান সেরে ঘরে ঢুকেছি। ঠিক এমন সময় হঠাৎ একটা লোক হন্তদন্ত হয়ে দৌড়ে এলো। কৌতূহলী হয়ে সেদিকেই তাকালাম। কথা তার সামনে ভবানীবাবু এসে বললেন, এ কি সত্যেন, কি হয়েছে? এত বিচলিত লাগছে কেন? কথা সর্বনাশ হয়ে গেছে কথা। আরে কি হয়েছে খুলে বলবে তো নাকি? কথা আপনার স্কুলের পিয়ন প্রবীর, সে তো মারা গেছে। তার তার ঘরের সামনে লাশটা পড়ে আছে কথা। প্রবীর? কি বলছো কি? এই কথা শুনে ভবানীবাবু যেন পাথর হয়ে গেলেন। পলকহীন চোখে হাঁ করে লোকটার মুখের দিকে চেয়ে রয়েছেন তিনি। খবরটা শুনে আমিও ব্যথিত হলাম। আমি জানতাম এমন কিছু একটা হবে। আমি প্রবীরকে এই নিয়ে অনেকবার সতর্ক করেছিলাম। তাকে বলেছিলাম দৈহিক শক্তিতে সবাইকে ঘায়েল করা যায় না, মিলিত শক্তির প্রয়োজন হয়। কিন্তু কে শোনে কার কথা? ভারাক্রান্তভাবে নিচে নেমে এলাম। একবার তো সেখানে যেতেই হয়। লাশটা কি অবস্থায় রয়েছে সেটা একবার দেখা জরুরি। স্কুলের কাছে পৌঁছে দেখলাম মানুষ ইতিমধ্যেই জড়ো হয়ে গেছে। তাদের চাপা গুঞ্জন আমার কানে আসছে। আমাদের দেখে তারা একটু সরে দাঁড়ালো। দেখতে পেলাম প্রবীর যে ঘরে থাকে তার দরজা থেকে হাত তিনেক দূরে তার লাশটা পড়ে আছে। কেউ সেটাকে স্পর্শ পর্যন্ত করেনি। যেভাবে পড়েছিল সেভাবেই আছে। ধীরে ধীরে লাশটার কাছে গেলাম। ভবানীবাবুও আমার পিছন পিছন এলেন। লাশটা মুখ থুবড়ে পিঠ উপরে রেখে পড়ে আছে। নিচের ভেজা ঘাসে রক্তের রং লেগে আছে, যা ঘাসের আর্দ্র জলকণার মাঝে অতি ক্ষুদ্র বিন্দুর মতো স্থির হয়ে আছে। লাশটার কাঁধ ধরে এদিকে টান মারতে যাব, অমনি আমার তর্জনীয় মধ্যমা হাড়ের ফাঁকে আটকে গেল। সে আমি বুঝতে পারলাম। তবু সেই অবস্থায় লাশটার মুখ ফেরালাম। হ্যাঁ, এটা প্রবীরের লাশ। রক্তের পরিমাণ একদমই নগণ্য, অর্থাৎ তার রক্ত খাওয়া হয়েছে, আর সেই সাথে বুকের মাংসও খাওয়া হয়েছে। তবে শীতলের মতো বীভৎসভাবে নয়। তার ডান হাতে কয়েকটা গভীর ক্ষত দেখতে পেলাম। প্রবীরকে মেরে ফেলার আগে নিশ্চয়ই সামান্য হাতাহাতি তো হয়েছিল। আর এই ঘটনাটা ঘটলই বা কিভাবে? মনে হাজারো প্রশ্ন জেগে উঠছে। আমি উঠে গিয়ে বাড়িটাকে একবার চক্কর কাটলাম। মাটি ভেজা আছে, কিন্তু কোনো রকম পায়ের কোনো ছাপ দেখতে পাচ্ছি না। ঘাসের মাঝে মাঝে পরিষ্কার মাটি চোখে পড়ছে। সেখানে কোনো রকম অস্বাভাবিক চিহ্ন নেই। এখন ভবানীবাবুর মুখটা বেদনাগ্রস্ত নয়, বরং ভয়ে সাদা হয়ে আছে। আরও 2-3 দিন ধারাবাহিকভাবে এসব চলতে থাকলে গ্রাম থেকে মানুষ পালাতে থাকবে, যেটা খুবই চিন্তার বিষয়। প্রবীরের ঘরে প্রবেশ করলাম। তার ঘরে বিশেষ কিছু না থাকলেও যে জিনিসগুলো আছে সেগুলো এলোমেলো অবস্থায়। বিছানার চাদর ছিঁড়ে নিচে পড়ে রয়েছে। মেঝেতে রক্তের ছড়াছড়ি, দেওয়ালে রক্তের ছিটে লেগে আছে। কি একটা অজানা আতঙ্ক বারবার উঁকি দিচ্ছে অসংকোচে। চারপাশটা কেমন শূন্য শূন্য লাগছে। অসহায়ের মতো রক্ত পিশাচের চিহ্ন খুঁজছি। প্রবীরের ঘরে রক্ত পিশাচের দৈহিক কোনো চিহ্ন নেই। উদাস মনে বাইরে বেরিয়ে এলাম।
এদিকে লাশটাকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। বেশি দেরি করা চলবে না। আকাশকে একদমই বিশ্বাস নেই। এর কিছুক্ষণ পর একটা ভ্যান এলো। তারপর লাশটাকে একটা কাপড়ে ঢেকে নিয়ে যাওয়া হলো। আমি আর ভবানীবাবু চললাম সর্বাগ্রে। শ্মশান থেকে ফিরতে বিকেল হয়ে গেল। বাড়ি ফিরে বাথরুমে ঢুকে স্নান করে এলাম। ভিজে চুল গামছা দিয়ে মুছতে মুছতে বিছানায় এসে বসলাম। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সূর্য প্রায় ডুবেই গেছে বলতে হয়। তবুও তার রক্তিম আলো কালো পাষাণ মেঘের ফাঁক দিয়ে প্রকাশিত হওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে ভবানীবাবু নিঃশব্দ পায়ে আমার ঘরে এলেন। আমার পাশে বসে বললেন, বলছি রুদ্রদামন, কি মনে হয় বলো তো? কিছুই বুঝে উঠতে পারছি না। সেই একই তিমিরের মধ্যে আবদ্ধ এখনো। আমার কেমন যেন ভয় ভয় করছে, বুঝলে? হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। ভবানীবাবু, ভয় তো পাওয়ারই কথা, আর সেটা শুধু আপনার নয়, সারা গ্রাম ভয়ের জলে নিমজ্জিত হয়ে আছে। যাই হোক ভবানীবাবু, আমাদের ভয় পেলে চলবে না, মনটাকে শক্ত রাখতেই হবে। না হলে ভয়ের অভিশাপে পতিত হয়ে ওই রক্তপিশাচের কাছে প্রাণ যেতে পারে। সারা গ্রাম আমাদের ওপর নির্ভর করে আছে। তাদের বিশ্বাস কখনোই ভঙ্গ হওয়া উচিত নয়। আর তারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন তাহা যথাযথ পালন করতে না পারলে নিজেরই একটা ব্যক্তিগত বিশ্বাসের প্রতি ঘৃণা জন্মায়। সে তো অবশ্যই। কেউ বিপদে পড়লে কর্তা কর্তা বলে তো সেই আমার কাছেই ছুটে আসে। তাদের আমি নিরাশ করি কি করে বলো? তবে সমস্যা হচ্ছে একটাই, যে রক্তপিশাচ যে কখন কাকে খুন করবে তার কোনো পূর্বাভাসই তো পাওয়া যায় না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। কি আর করা যাবে বলুন? এমন প্রতিকূল অবস্থায় সাবধানে পথ চিনে চিনে চলতে হবে। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। সারা বাড়িটা এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে আছে। অত্যন্ত ঠান্ডা একটা বাতাস ঘরে এসে ঢুকলো। বুঝলাম কোথাও হয়তো বৃষ্টি পড়ছে। তার বার্তা হাওয়ার মাধ্যমে আমার কানে এসে পৌঁছেছে। মনের মধ্যে একটা অস্বস্তির সূচনা হয়েছে। দ্রুত পদে ঘর ত্যাগ করে বারান্দার প্রান্তে এসে দাঁড়ালাম। আপন মনে আকাশের দিকে তাকালাম। যেন মহাবিশ্বে অনন্তকাল ধরে জমে থাকা অন্ধকার আজ এই আকাশের বুকে এসে জড়ো হয়েছে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে ভবানীবাবুর ঘরে গেলাম। আজ আর উনি বৈঠকখানায় যাননি। ঘরে ঢুকে দেখলাম তিনি একটা ইজি চেয়ারে চোখ বন্ধ করে আরাম করে বসে আছেন। আমার পায়ের শব্দ শুনে চোখ মেলে তাকালেন, কিন্তু কিছুই বললেন না। খুব চিন্তা করছেন নাকি? জানি না, কিছুই মাথায় আসছে না। কিন্তু চিন্তা না করেই বা কী লাভ বলো তো? কোনো লাভ নেই ভবানীবাবু, যা হওয়ার তা দেখা যাবে। শুধু শুধু চিন্তা করে শরীরকে কষ্ট দেবেন না। রক্তপিশাচকে মৃত্যু যন্ত্রণায় দেখে যেতে না পারলে আমি শান্তি পাবো না। সে আপনি দেখে যেতে পারবেন, তবে ভবানীবাবু, এ রক্তপিশাচকে ধরতে বেশ নাকানি চোবানি খেতে হবে দেখছি। সেটা কীরকম? এই রক্তপিশাচ অতি ধূর্ত, সেই সাথে অত্যন্ত নিষ্ঠুরও বটে। সে তো এক এক করে হত্যা করে যায়, কিন্তু মজার ব্যাপার এই যে সে কোনো চিহ্ন রেখে যায় না। কিন্তু আজ সকালে তো তার পায়ের ছাপ দেখলাম। হ্যাঁ, দেখলাম তো। হয়তো কোনো কারণবশত রক্তপিশাচ যখন সেই পথ ধরে যাচ্ছিল সে তখন খেয়াল করেনি যে তার পায়ের ছাপ মাটিতে পড়ছে। প্রায় 8 কিলোমিটার চলার পর যখন সেই জঙ্গলটা আসলো, অমনি তার খেয়াল হলো যে তার পা মাটিতে এতক্ষণ স্বাক্ষর দিয়ে এসেছে। তখনই সে সাবধানতা অবলম্বন করলো। আমাদের মনে হয়েছে যে রক্তপিশাচ সেই জঙ্গল দিয়ে সোজা গিয়েছে। আসলে কিন্তু তা নয় ভবানীবাবু। তবুও এত সাবধান হওয়া সত্ত্বেও
তার রূপ পরিবর্তনের ধারাটা কিন্তু আমরা জানতে পেরেছি। শেষমেশ মানুষে রূপান্তরিত হয় বলছো? হ্যাঁ, তা ঠিকই। আর এই রক্ত পিশাচের মনুষ্যরূপ আমরা হয়তো দেখেওছি। দেখেছি? কি বলছো কি? তা তুমি এত নিশ্চিতভাবে বলছো কি করে? বলতে পারেন অনুমান করছি। ভবানীবাবুর সাথে আরও মিনিট 10 গল্প করলাম। ঘর থেকে বাইরে এসে বারান্দায় আবার কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। তারপর নিজের ঘরে এসে একটা বইয়ের পাতা উল্টাতে লাগলাম। রাত 10টা বাজলে ভবানীবাবুর আহ্বানে খেতে গেলাম। নিরামিষ তরকারি, কিন্তু বেশ ভালো এবং রুচিপূর্ণ। খাওয়ার এক ফাঁকে ভবানীবাবুর মুখের দিকে তাকিয়ে একটু চমকে উঠলাম। কি আশ্চর্য রকম ভয়ে ভবানীবাবুর মুখটা সাদা হয়ে গেছে, যেন সেই মুখে রক্তের কোনো প্রবাহ নেই। অন্যমনস্কভাবে খেয়ে যাচ্ছেন। তার খাওয়ার ধরন দেখে বোঝাই যায় তিনি খাওয়াটাকে তৃপ্তি ভরে খাচ্ছেন না। ভবানীবাবু, কি ভাবছেন বলুন তো? কিছুই না, আসলে খেতে ইচ্ছা করছে না। ভবানীবাবু, খাবারটা খেয়ে নিন আপনি। শুধু শুধু এসব কিছু নিয়ে ভাববেন না। আর দরকার হলে আমি আপনার ঘর পাহারা দেব। সে কি কি বলছো? রাত বিরেতে আমার ঘরের সামনে বসে থাকবে তুমি? না না, সে কখনোই হবে না। তা হবে না কেন শুনি? যদি যদি রক্তপিশাচ তোমাকেই মেরে ফেলে, আর আর কার উপরেই বা ভরসা করব? চিন্তা করবেন না, সেসব ব্যবস্থা আমি করে রেখেছি। আপনি শুধু খেয়ে দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমোতে যান। আমি যে আশঙ্কিত হচ্ছি না সে কথা একেবারেই ভুল। ঠিক করলাম ভবানীবাবুর পাশের ঘরটায় আজ রাত কাটাবো। কোনো গণ্ডগোল দেখলেই এই বড় লোহার কাটারি আর হাতুড়ি নিয়ে বেরিয়ে আসব। ভবানীবাবুকে দরজা জানলা খুব ভালো করে বন্ধ করার উপদেশ দিলাম। ভবানীবাবুর পাশের ঘরটা অন্য সব ঘরের মতোই, তবে ঘরের মেঝেটা সামান্য পরিমাণ ধুলোয় ভর্তি। বোঝা যায় অনেকদিন এ ঘরে কারোর প্রবেশ হয়নি। বই পড়ার অভ্যাস আমার বহুকালে, তাই বিছানায় শুয়ে একটা ইংরেজি নাটকের বই পড়তে লাগলাম। রাত তখন বোধ করি 12:30 হবে। হঠাৎ বারান্দা থেকে ধূপ করে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে অত্যন্ত সাবধান হয়ে বিছানার ওপর নিঃশব্দে উঠে বসলাম এবং ঘরের আলোটা নিভিয়ে দিলাম। ঘরের দরজা জানলা সব বন্ধ। শব্দটা শুনে মনে হলো কেউ যেন লাফিয়ে বারান্দায় নেমেছে। হ্যাঁ, কারোর চাপা পায়ের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু নূপুরের ধ্বনি কোত্থেকে আসছে? সেই গম্ভীর পায়ের আওয়াজটার সাথে এই নূপুরের ধ্বনিটা শুনতে খুবই বিশ্রী লাগছে। আর একটু ভালো করে খেয়াল করলাম, সেই পায়ের আওয়াজটার সাথে যে নূপুরের ঝুমুরের শব্দ হচ্ছে সেটা যেন একটু থেমে থেমে হচ্ছে, যেন মনে হলো দুজন হাঁটছে সেখানে। ধীরে ধীরে অতি সঙ্গোপনে দরজার কাছে এসে দাঁড়ালাম। বারান্দার মধ্যে একটা বাতি জ্বলছে। কাঠের দরজার ফাঁকে চোখ লাগিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। আর সেই সাথে পায়ের আওয়াজটাও যেন হঠাৎ থেমে গেল। এই রক্তপিশাচ কি সত্যিই কোনো অপমানব, নাকি নিতান্তই এর আড়ালে নৃশংস কোনো মনুষ্যরূপ? যদি রক্তপিশাচের মনুষ্যরূপ হয়েই থাকে, তাহলে সে আসলে কে? সেটা কি ভবানীবাবু নিজেই, নাকি অন্য কেউ? এই সব প্রশ্নের উত্তরের সন্ধান দিতে
শীঘ্রই হাজির হব রক্ত পিশাচ দ্বিতীয় পর্ব নিয়ে। গল্পটি কেমন লাগছে অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে।